আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম, ফাউন্ডার এমপি লার্নিং হাব। তোমাদেরকে আজকে আমরা অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা সম্পর্কে সম্পূর্ণ আমরা গাইডলাইন দিব। বৃত্তি পরীক্ষায় কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে, কীভাবে পরীক্ষা হবে, কখন পরীক্ষা হবে এবং তোমাদের ডিটেল প্ল্যান নিয়ে আমরা আলোচনা করব। তো যারা ভিডিওতে ক্লিক করছো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের জন্য একটি হেল্পফুল কিছু একটা তোমরা পাবে, এটা আমরা আশা রাখি। তো প্রথমে চলো আমরা বৃত্তি পরীক্ষা আসলে কোন কোন বিষয় হবে এর মান বন্টনটা নিয়ে আলোচনা করি। আমাদের বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে মূলত বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় এই বিষয়গুলোতে পরীক্ষা হবে। তো বাংলা বিষয়ে তোমার হচ্ছে 100 মার্কের পরীক্ষা, ইংরেজিতেও 100, গণিতে 100, আর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুইটা মিলে 100। বুঝতে পারছো? কিন্তু বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম, ব্যাকরণ পাঠ, নির্মিতি পাঠ সব কিছু একসাথে অ্যাড থাকবে। ইংলিশের ক্ষেত্রেও সেম। গণিত গণিত তো গণিত, তো তোমরা তো বুঝতে পারছো গণিতের কোনো পেপার নাই, কোনো পত্র নাই। আর বিজ্ঞান আর বাংলাদেশের বিশ্ব পরিচয় তোমাদের যে বোর্ড বই, ওই বোর্ড বই থেকে প্রশ্ন আসবে। বুঝতে পারছো? মানবন্ধনটা বুঝতে পারছো? আচ্ছা, এখন পরীক্ষার সম্ভাব্য তারিখ কি আমরা ধারণা করছি যে ডিসেম্বরের শেষের আগে, অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি। ঠিক আছে, ডিসেম্বরের মাঝামাঝি সময় তোমাদের পরীক্ষা হবে। ওকে, এখন স্ট্র্যাটেজি আসলে বৃত্তি পরীক্ষাতে বৃত্তি পাবে কারা বা বৃত্তি কিভাবে পায়, আসলে স্ট্র্যাটেজিটা কি? তো বৃত্তি যদি পেতে হয়, বৃত্তি বলতে মেধাবৃত্তি বোঝানো হয়েছে, অর্থাৎ যারা মেধাবী তাদেরকে সরকার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের তোমাদের হচ্ছে অর্থ দিয়ে থাকে পড়াশোনার জন্য সহায়তা হিসেবে, বা তাদের আসলে ওই সমাজ বিনির্মাণ বা একটা মেধাকে প্রমোট করার যে একটা ইচ্ছা বা সরকারি যে খাত, সেই খাত থেকে তাদেরকে একটা অংশ তারা দেয়। ঠিক আছে, বৃত্তি বলতে কি? বৃত্তি বলতে শুধুমাত্র টাকা না। আসলে অনেকে চিন্তা করে যে টাকা, আসলে বৃত্তি বলতে একটা সম্মান। তুমি যখন বলতে পারবা যে একটা সমাজের মধ্যে তোমার ফ্যামিলিতে একজন বৃত্তি পাইছে, তোমার স্কুলের মধ্যে তুমি বৃত্তি পাইছো, ওটা একটা সম্মান। এটা নট অফ মানি। ওকে, মানির এখানে কোনো কিছু, এটা সম্মানের বিষয়। বৃত্তি পাওয়াটা অনেক বেশি বিষয়। বুঝতে পারছো? তো তোমাদের জন্য সুযোগ আসছে, আমাদের সময় এটা ছিল না। যদিও জিএসসি পরীক্ষা ছিল, আমরা এরকম একটা বেশ যেখানে জিএসসিও পাই নাই, আবার বৃত্তি পরীক্ষা পাইনি। বুঝছো, আমরা সবচেয়ে অবাকা। যদি থাকতো তাহলে হয়তো সম্মান অর্জন করতে পারতাম। যাই হোক, তো তোমরা যেহেতু পাইছো, তোমরা এটা ইউটিলাইজ করবা, এটা আমার আশা। তো এখন স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজি হচ্ছে মূল বই। স্ট্র্যাটেজিটা কি? মূল বই। ওকে, তো বৃত্তি পাইতে হলে স্ট্র্যাটেজি কি? একমাত্র স্ট্র্যাটেজি হলো মূল বই। কি? মূল বই। আবার বলো, মূল বই। কারণ মূল বইটা কি? মূল বইটা হলো তোমাকে সরকার একটা বোর্ড বই দিছে, গণিতের জন্য একটা দিছে, বিজ্ঞানের জন্য একটা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য একটা, ইংরেজির জন্য দুইটা বোর্ড বই দিছে। যদিও একটা বোর্ড বই তুমি ধরে ছুঁয়ে দেখো না, কেউই দেখে না, কেউই দেখে না। এটা হচ্ছে ইংরেজি সেকেন্ড পেপার বই। আর আরেকটা বই দিছে কি? বাংলা প্রথম, সহপাঠ এবং বাংলা ব্যাকরণ নির্মিতি, এই তিনটা বই। তো তোমাকে এটা এনশিওর করতে হবে যে তুমি বৃত্তি পেতে চাও, আমার স্ট্র্যাটেজি হবে এই যে তোমাকে তিনটা আর দুইটা, পাঁচটা, পাঁচটা আর তিনটা, 8টা বই। এই 8টা বইয়ের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা থিওরি, প্রত্যেকটা বিষয়, মূল ভাব সব কিছু তুমি বুঝছো, এটা তোমাকে এনশিওর করতে হবে। তুমি যদি আমাকে এটা এনশিওর করতে পারো যে স্যার ওর ভাই, যে আমি এই মেন বই যেগুলো আছে ওই মেন বইগুলোতে আমি 100% দক্ষ, তাহলে আমি তোমাকে খাতায় লিখে দিতে পারবো, তুমি বৃত্তি পাবে ইনশাআল্লাহ, আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ তাআলা চান। তো কি করতে হবে? মূল বইয়ের উপর এইরকম দক্ষতা অর্জন করতে হবে যেন ওই বইটা যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে, ধরো তুমি এক্স নামক একজন ব্যক্তি, ছেলে আর মেয়ে, বললাম যে তুমি আমাকে বলো বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় এটা কি সম্পর্কে, তুমি যেন এরকম দক্ষতা অর্জন করতে পারো, ষষ্ঠ অধ্যায়ের প্রথম পৃষ্ঠা থেকে একদম শেষ পৃষ্ঠা পর্যন্ত তুমি প্রত্যেকটা বিষয় একদম অনর্গল হয়ে বলতে চাইতে পারো। এই রকম দক্ষতা যদি অর্জন করতে পারো, তাহলে তুমি এটা ধরে নাও তুমি বৃত্তি পরীক্ষায় বসছো আর বৃত্তি তুমি পাইতেছো। বুঝতে পারছো? বৃত্তি পরীক্ষার মূল এই কারণটাই হচ্ছে তুমি কতটুকু পড়ছো, কতটুকু পরিশ্রমী, এবং তোমাকে দিয়ে আসলে আগামীতে বাংলাদেশ কি স্বপ্ন দেখতে পারে কিনা, এটাই হচ্ছে মূল বিষয়। বুঝতে পারছো? তো প্রথম কি? মূল বই। মূল বই কি? পরীক্ষার জন্য যে বোর্ড বইগুলো দিচ্ছে ওই বইগুলো তুমি 100% শেষ করতে পারছো, এটা তোমার স্ট্র্যাটেজি। ঠিক আছে, এখন কোন বই কিভাবে শেষ করবা সেটা নিয়ে এখন আলোচনা বিষয়। আচ্ছা, তো এখন বাংলা বই, বাংলা বইয়ের ক্ষেত্রে আমি যেভাবে পড়ছি, যদি আমাদের বৃত্তি পরীক্ষা ছিল না, বাট আমাদের স্কুলে একটা অনেক বেশি কম্পিটিটিভ একটা পরীক্ষা হয়েছে। তো ওই পরীক্ষাতে আমি আমার এখন পর্যন্ত সবচেয়ে ভালো রেজাল্ট এবং সবচেয়ে বেশি পরিশ্রম করছিলাম ওই সময়টাতে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এই বিষয়টা ভালো করে বলতে পারবো। তো এখন আসো বাংলা কিভাবে পড়বা। বাংলা মেইন বইয়ের মধ্যে গদ্য আছে, পদ্য আছে, আর সহপাঠের মধ্যেও গল্প আছে, উপন্যাসের মতো কিছু আছে। তো সব কিছু তোমাদের ছোট ছোট, 9-10-এর তুলনায়। আর ইংরেজির ক্ষেত্রে, ইংরেজি তোমাদের রিটেন পার্ট, তারপর সিন কম্প্রিহেনশন, আনসিন কম্প্রিহেনশন, গ্রামার পার্ট। এখন তোমরা কিভাবে আসলে পড়বা বাংলার ক্ষেত্রে, আমি যদি প্রথমে বলি, বাংলা তুমি বাংলা প্রথম পত্র বইটা প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা হচ্ছে গিয়ে তোমার প্রবন্ধ, প্রত্যেকটা উপন্যাস, যা কিছু থাকুক না কেন, গল্প, যা কিছু থাকুক,
তোমাকে এইরকমভাবে দক্ষতা অর্জন করতে হবে ওই গল্পটা যেন তুমি আরেকজনকে একদম মুখস্থ বলতে পারো। বুঝতে পারছো কথা? এরকমভাবে মুখস্থ করতে হবে। আমি যদি তোমাকে বলি যে কোনো একটা গল্প থেকে তোমাকে প্রশ্ন করি, তুমি যেন ওই গল্পটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অনর্গলভাবে বলতে পারো। মুখস্থ করতে বলতেছি না, এরকমভাবে পড়বা, এত বেশি পড়বা, এত লাইন দাগায় দাগায় পড়বা যে তোমার যে কোনো জায়গা থেকে প্রশ্ন করলে তুমি পারো। ঠিক আছে? তো প্রথম পত্রের ক্ষেত্রে কি মেন বই, আমি এর আগে বলছি মূল বই যদি পড়ো তাহলে তোমার প্রিপারেশন শেষ। তো মূল বইটা কিভাবে পড়বা? প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়বা, বোঝার চেষ্টা করবা। বাংলা তারপরে হচ্ছে গল্প যেগুলো আছে এবং কবিতা যেগুলো আছে ওই লাইনগুলো বোঝার চেষ্টা করবা। এখন কোথা থেকে বুঝবা? এটা একটা প্রশ্ন যে স্যার বুঝবো কোথা থেকে? তো বুঝবা কোথা থেকে? তোমার টিচারের কাছ থেকে বুঝবা। যদি ওই রকম টিচার না পাও, ওই রকম টিচার না পাইলে কি করবা? এখন মোবাইল আছে না একটা, সবার কাছে মোবাইল আছে, আমি বিশ্বাস করি মোবাইল না থাকলে তুমি ভিডিও দেখতে পারতা না। ঠিক আছে? তোমার কাছে মোবাইল আছে, আরেকজনের চিন্তা বাদ দাও, তোমার নিজের কাছে মোবাইল আছে। তো এখন তুমি কি করবা? বাংলার ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ইউটিউব চ্যানেলের নাম বলবো, ওই ইউটিউব চ্যানেলে যাবা, প্লেলিস্ট অপশনে যাবা, দেখবা আজ থেকে 6 বছর 5 বছর আগের পুরনো ভিডিও আছে। কয় বছর আগের পুরনো ভিডিও যাতে তোমার লাভ আছে? লাভ নাই তো। কয় বছর আগের পুরনো এটা দেখে লাভ নাই। আমার পড়া হয়েছে কিনা ওইটা আলাদা বিষয়। ঠিক আছে? নতুন নতুন কোর্স অনেকে নামাইছে বৃত্তি পরীক্ষার জন্য, এগুলোর কোনো দরকার নেই। আমি বাংলার ক্ষেত্রে ওই একটা চ্যানেলের কথা বলবো, ওই চ্যানেল থেকে প্রত্যেকটা গদ্য লাইন টু লাইন তোমাদেরকে বোঝানো হয়েছে, প্রত্যেকটা শব্দ ধরে বিশ্লেষণ করা হয়েছে, প্রত্যেকটা বিষয় তোমাদেরকে বিশ্লেষণ করা হয়েছে। বুঝতে পারছো? তো কি সেই চ্যানেলটার নাম? সেটা হচ্ছে গুরুকুল। ঠিক আছে? অনেকে এটাকে অনেক ধরনের নাম বলো, গুরুকুল একাডেমি। এটা অনেক আগের, যখন করোনা ছিল ওই সময় এটা হচ্ছে গিয়ে ফাউন্ড করা। ঠিক আছে? গুরুকুল থেকে প্লেলিস্ট অপশনে যাবা, যাওয়ার পর কি করবা? প্রত্যেকটা গল্প প্রত্যেকটা কবিতা শেষ করবা। ব্যাকরণের ক্ষেত্রে ওদের ক্লাস আছে। ঠিক আছে? শব্দের অর্থ সব, তোমার বাংলা নিয়ে কোনো চিন্তা করতে হবে না এই প্লেলিস্টে ঢুকলে, এই চ্যানেলে ঢুকলে। বুঝতে পারছো? তাহলে বাংলার প্রথম বছরের প্রিপারেশন, এই প্রথম ক্লাস দেখবা, নিজে পড়বা। আমি ক্লাসের উপর ডিপেন্ড হতে বলবো না, যদি তুমি 9-10 হইতা তাহলে বলতাম, বাট তুমি প্রথম বই পড়বা, না বুঝলে ওইটা দেখবা, যেটা বুঝবা না ওই ভিডিওটা অন করবা। ঠিক আছে? বাংলা প্রথম বছর। দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি বই পুরা অনুশীলনী, একটা প্রশ্ন থাকবে না যেটা তুমি না পারো, পুরা বই দাগায় দাগায় পড়বা, একদম দাগায় দাগায় পড়বা। আর বাংলা দ্বিতীয় বছর একমাত্র বই যেটা তুমি গাইড থেকে এমসিকিউ পড়বা। ঠিক আছে? বাকিগুলো একটা বলবো না, বাংলা দ্বিতীয় বছর গাইড থেকে এমসিকিউ পড়বা। আর নির্মিতি ক্ষেত্রে রচনাগুলো যেগুলো গাইডের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, সব কিছু বাংলায় লেখার দরকার নেই, কিছু কিছু জিনিস তোমার মুখস্থ লিখতে হবে, তাহলে নাম্বারটা ভালো পাবা। বাংলার ক্ষেত্রে শেষ। ইংলিশের ক্ষেত্রে রাইটিং পার্ট বা রিটেন পার্ট, এখানে তোমাকে সর্বোচ্চ মার্ক যদি তুমি আনতে পারো তাহলে তুমি বৃত্তি পাবা। সর্বোচ্চ মার্ক কীভাবে আনবা? তোমাকে মুখস্থ লিখতে হবে। প্যারাগ্রাফ বানায় লেখা যাবে না, কম্পোজিশন বানায় লেখা যাবে না, তারপরে কি হচ্ছে লেটার, এগুলো বানায় লেখা যাবে না। ঠিক আছে? সব কিছুই তোমার চেষ্টা করতে হবে। যেগুলো কমন বিষয় আছে ওইগুলো তুমি বানায় লিখতে পারবে না। ট্রিপ্লান্টেশন সবাই বানায় লিখবে, বাট তুমি বইয়েরটা লেখো। মাই ডেইলি লাইফ সবাই বানায় লিখবে, তুমি ইউনিক লেখো, তুমি ইউনিক লেখো। ঠিক আছে? কিছু কিছু বিষয় আছে যেগুলো বানায় লেখার দরকার আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো সবাই বানায় লিখবে, তুমি ওইগুলো মুখস্থ লেখো। যেগুলো সবাই বানায় লিখবে না, মুখস্থ লেখো, ওইগুলো তুমি ক্রিয়েটিভিটি দিয়ে লেখো, একটু ইউনিক হওয়ার চেষ্টা করো, তাহলে মার্ক বেশি পাবা। ঠিক আছে? তা এখন আসো গণিত। গণিতের ক্ষেত্রে ভাই একটা কথাই বলবো, প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বা এমসিকিউর জন্য। আর সৃজনশীলের জন্য কি? সৃজনশীলের জন্য তোমার বইয়ের উদাহরণ, কাজ, অনুশীলনীতে তুমি যদি 100% দক্ষতা অর্জন করতে না পারো তুমি বৃত্তি পাবা না। তোমাকে প্রথমে বই বুঝতে হবে, টপিক বুঝতে হবে, তারপর অনুশীলনী, উদাহরণ, কাজ, এনাফ এনাফ প্রিপারেশন। তারপর বিজ্ঞান, বাংলাদেশের বিশ্ব পরিচয়, এই দুইটা ভাই। বিজ্ঞানটা বলছিলাম মুখস্থ করতে হবে, একদম পুরো বই মুখস্থ, প্রত্যেকটা লাইন মুখস্থ। বিজিএস এর ক্ষেত্রে হচ্ছে, বিজিএস এর ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি বলি, স্ট্র্যাটেজিটা হচ্ছে প্রত্যেকটা লাইন টু লাইন তুমি প্রশ্ন বানাইবা। এই দক্ষতা অর্জন করতে যদি পারো ভাই, তোমার বিজিএস এর ক্ষেত্রে আর কোনো টেনশন নেই। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দকে বিশ্লেষণ করে ওইখান থেকে কি প্রশ্ন আসতে পারে ওইটা একটা নোট খাতায় লিখবা। এটার মানে এইটা না তুমি নোট করতেছো, এত সুন্দর লেখা দরকার নেই, শুধু শর্টকাটে, যদি শর্টকাটে পারো মেসেঞ্জারের ভাষায় পারো, মেসেঞ্জারের ভাষায় লিখবা যে এই অধ্যায় এই পৃষ্ঠা থেকে এই প্রশ্ন আসতে পারে। কোথায় লিখবা প্রশ্নটা? খাতায় না, স্টিকি নোট নিবা, স্টিকি নোটে ওই পৃষ্ঠার মধ্যে কোন কোন প্রশ্ন আসতে পারে তোমার মনে হয়, গাইড টাইড দেখা দরকার নেই, তোমার মনে হয় তুমি যদি টিচার হইতা কি কি প্রশ্ন দিতা ওইগুলো লেখা স্টিকি নোট সাইডে লাগাই রাখবা। তারপর যখন ওইটা পড়বা ওই সব ওই প্রশ্নগুলোর উত্তর পড়বা আগে, তারপরে বইটা রিডিং করবা রিভিশনের ক্ষেত্রে। বুঝতে পারছো? এটা সবচেয়ে ভালো একটা স্ট্র্যাটেজি।
তো আশা করি একটা শর্টকাট তোমাদের ধারণা দিতে পারছি। প্রয়োজনে আমরা পরবর্তীতে এক্সামের আগে আরেকটু ধারণা দিব, একদম ডিটেলস ভিডিও দিব, বাট এখন যে ভিডিওটা এটা শর্টকাট হচ্ছে। তারপর এখন আসো প্ল্যান কি। প্ল্যানটা হচ্ছে তোমাদের ডিসেম্বরে যেহেতু পরীক্ষা, তো এখন হচ্ছে তোমার সেপ্টেম্বরের মাঝামাঝি সময় আছে, শেষের দিকে, ঠিক আছে? তো অক্টোবর নভেম্বর 2 মাস সময় আছে। তো 2 মাসে তোমাদেরকে যদি বলি আমি, 2 মাসে এটা হচ্ছে তোমার অক্টোবর, এটা হচ্ছে নভেম্বর। তো অক্টোবর নভেম্বরের মধ্যে কি করবে? অক্টোবরের মধ্যে তোমার সব শেষ করতে হবে, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, আমি যেভাবে বলছি সব শেষ করতে হবে। এটা হচ্ছে শেষ করা। আর এইখানে গিয়ে তুমি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস কিভাবে করবা? এক্সাম, এক্সাম, এটা এক্সাম 5 স্টার। তুমি যত এক্সাম দিবা বৃত্তি পরীক্ষা তত ভালো করতে পারবা। কম্পিটিটিভ পরীক্ষায় ভালো করার মূল সূত্র হচ্ছে এক্সাম দেওয়া। যত বেশি এক্সাম তত বেশি ভুল ধরা, তত বেশি ঠিক করা, তত বেশি মার্ক বাড়ানো। এই এক্সাম তোমাকে নভেম্বর মাস ধরে দিতে হবে। অক্টোবর মাসের মধ্যে তোমার সব গ্যাপ ক্লিয়ার করতে হবে। নভেম্বর মাসে তোমার পুরা মাসটা তোমার কি করতে হবে? এক্সাম দিতে হবে, ঠিক আছে? তো নভেম্বর মাসে কি করতে হবে? এক্সাম দিতে হবে। এখন আসো ভাইয়া, এমন একটা কথা বলবো যেটা আসলে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা কি বলবো, একটা পরবর্তীতে ভালো করার একটা পাথেয়, ঠিক আছে? সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। তুমি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা হোক, সেটা বৃত্তি পরীক্ষা হোক, স্কুলের পরীক্ষা হোক, বিভিন্ন কুইজ, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, আমি বোর্ড পরীক্ষার কথা বলতেছি না, কম্পিটিটিভ পরীক্ষা যেখানে তোমার মেরিট লিস্ট করা হয়, তো এই মেরিটের মধ্যে প্রথম 10 জন, প্রথম 20 জন, এই ধরনের পরীক্ষায় সবচেয়ে বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে একটা ওয়ার্ড দেখবা এখন, পরিশ্রম। এই পরিশ্রম যে যত বেশি করবে কম্পিটিটিভ পরীক্ষায় সে তত ভালো রেজাল্ট করবে। বোর্ড পরীক্ষার ক্ষেত্রে সেটা না। বোর্ড পরীক্ষা সবাই এ প্লাস পাইলেও সমস্যা নাই, সবাই পাস করলেও সমস্যা নাই, বাট এই কম্পিটিটিভ পরীক্ষায় ভালো করার মূল মন্ত্র হচ্ছে পরিশ্রম। যত পরিশ্রম করবা, যত পরিশ্রম করবা, ওই যে আল্লাহ তাআলা আছেন উপরে একজন, উনি তোমার উপরে আউটপুটটা তত বেশি দিবে, ঠিক আছে? তো প্রথম স্ট্র্যাটেজি কি? প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে তোমার বইগুলো শেষ করা। অক্টোবর মাসের মধ্যে তুমি যেইখানে থাকো, বই তুমি না ধইরা থাকো, নতুন বই হয়ে থাকো, যেমনি হোক ভাই, অক্টোবরের মধ্যে আমার এই প্ল্যানে আমার সব শেষ করতে হবে। সেকেন্ড কি? নভেম্বর মাসের মধ্যে আমাকে সম্পূর্ণ বই, প্র্যাকটিস সব কিছু শেষ করে ফেলতে হবে। নভেম্বর মাসে আমি শুধু এক্সাম এক্সাম এক্সাম, প্রতিদিন এক্সাম দিব। সবচেয়ে বেশি পরিশ্রম, ঘুম ভাই, ঘুম 10 ঘন্টা ঘুমানো দরকার নাই তো? তুমি 10 ঘন্টা থেকে 4 ঘন্টা ঘুমাও, 3 ঘন্টা ঘুমাও, মরে যাবে ঘুমাই, না ঘুমাইলে মরবা না তো। 2 মাস না ঘুমাইলে কিছু হইব না। 3 ঘন্টা করে ঘুমাও, 4 ঘন্টা ঘুমাও, 5 ঘন্টা ঘুমাও। ঘুমটা কমাইতে হবে। যত বেশি ঘুমাইবা জীবন তত লসের দিকে যাবে। যদি একটা বিষয় আছে যে ঘুমানো প্রয়োজন, বাট এখন তোমার তো একদম, তুমি মনে করো একদম তোমাকে একদম একজন মানুষ তোমাকে কি করছে, তোমার ধরো একজন তোমার গুরুজন মানুষ তোমাকে পানি মধ্যে চুবাই দিছে, তোমার বাঁচার জন্য তোমাকে অবশ্যই সেই মানুষটাকে আঘাত করতে হবে, যত রেসপেক্টেড মানুষ হোক। তো এখন তুমি বাঁচার জন্য আসো, তোমার ঘুমটার থেকে তোমার ওই যে প্রিপারেশন নেওয়াটা বেশি ইম্পর্টেন্ট, তাই ঘুমটাকে একটু কমায় দিতে হবে, ঠিক আছে ভাইয়ারা? তো এখন আসো যে শেষ প্রস্তুতি কি, শেষ মুহূর্তের প্রস্তুতি, যে এক্সাম বললাম, এক্সাম নিলেই তোমার শেষ মুহূর্তের প্রস্তুতি হবে। তো এখন তোমরা কি করবা? এখন তোমাদের কাজ হলো প্রতিদিন প্রতিদিন ডে বাই ডে নিজেকে আরো বাড়ানো। আজকে 5 ঘন্টা বললে আগামীকাল 5 ঘন্টা 20 মিনিট, পরের দিন আরেকটু বেশি, আরেকটু বেশি, আরেকটু বেশি, এমন পর্যায়ে দিতে হবে যে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা তুমি পড়াশোনার মধ্যে আসো। এই রকম স্ট্র্যাটেজি তোমাকে এই অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। আর আরেকটা জিনিস যেটা সবাই, একটা সিক্রেট, আমার জীবনের সিক্রেট, যেটা আমি করছি, যেই কারণে আমি পরীক্ষাগুলোতে মোটামুটি ভালো মার্ক পাইছি, মোটামুটি ভালো মার্ক, খুব ভালো পাইছি এরকম বলার কোনো অপেক্ষা রাখে না। মূল কথা হচ্ছে আমি প্রতিদিন একটা সাবজেক্ট শেষ করতাম, কারণ আমি জানি পরীক্ষার মধ্যে আমাকে অর্ধেক অর্ধেক দিবে না, আমার পুরো বই থেকে প্রশ্ন আসবে। আমি টার্গেট থাকতো যে আজকে 24 ঘন্টার মধ্যে আমার এই একটা বই শেষ করতে হবে, পারি আর না পারি, টার্গেট বড় রাখতে হবে। তো তোমরা এই টার্গেটটা রাখবা, এখন যেহেতু 2 মাস সময় আছে, তো এই টার্গেটটা রাখবা, ওকে? তো ওভারঅল ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাআল্লাহ তোমাদের মধ্যে যারা ভিডিও দেখতেছো তাদের মধ্যেই মেজরিটি মানুষ এই বৃত্তি পরীক্ষায় বৃত্তি পাবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।